আসসালামু আলাইকুম। শুরুতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনি যদি একজন ব্যাটসম্যান হন এবং নাহিদ রানার বল যদি ফেস করতে থাকেন তখন কত দ্রুত আপনার চোখের সামনে নাহিদ রানার বলটা চলে আসবে। পর্দায় আপনারা সেই বিষয়টা দেখতে পেলেন যে আসলে কত দ্রুত নাহিদ রানার বলটা একজন ব্যাটসম্যানের কাছাকাছি চলে আসে এবং সেক্ষেত্রে ইন্টারসেপশন পয়েন্টটা কিন্তু শরীরের খুব কাছাকাছি, যেটা অন্যান্যদের চাইতে অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর। এবার আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই বছরে অ্যাভারেজ গতির তালিকায় নাহিদ রানা মিচেল স্টার্ককেও ছাড়িয়ে গেছেন, 2 নম্বর অবস্থান করছেন। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের সবচাইতে দ্রুততম বোলার হচ্ছেন মার্কুট, দ্বিতীয় দ্রুততম বোলার হচ্ছেন নাহিদ রানা। এইরকম একজন পেস বোলার যখন আইপিএলে দল পান না, তখন বলতে হবে দুর্ভাগ্যটা আসলে আইপিএলেরই। কেন আইপিএলের দুর্ভাগ্য, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে মার্কুট তিনিও আইপিএলে নাই, নাহিদ রানাও তিনি আইপিএলে নাই। তার মানে আপনি বিশ্বের সবচাইতে দ্রুত গতির বোলারদেরকে আইপিএলে মিস করবেন। এখন নাহিদ রানা আপনি বলতে পারেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন, ওইভাবে এক্সপোজার পান নাই। আইপিএলে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনেক আনক্যাপড প্লেয়ার, সাউথ আফ্রিকার কিংবা অন্যান্য দেশের অনেক আনক্যাপড প্লেয়ার, তারাও কিন্তু আইপিএলে দল পেয়েছেন। সো এবার বাংলাদেশি কারো আইপিএলে দল না পাওয়াটা অনেকেই বলছেন সেটা কোনো পলিটিক্যাল রিজন কিনা, হতেও পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো বা হতেও পারে সেটা পলিটিক্যাল রিজনেও ব্যাপারটা এরকম ঘটতে পারে। কিন্তু রিজনটা যাই হোক না কেন, নাহিদ রানার মতো বোলার আইপিএলে না থাকাটা সেটা ডেফিনেটলি আইপিএলের জন্য একটা দুর্ভাগ্য, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য না। বাংলাদেশের জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ রানা 2027 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন এবং তাকে ওই পর্যন্ত ফিট রাখাটা আমাদের প্রত্যেকের দায়িত্বের জায়গা। সুতরাং যদি আইপিএল তিনি না খেলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো? কারণ আইপিএলে এরকম দীর্ঘ 13-14টা ম্যাচ খেলা, ওইটা ডেফিনেটলি তার ফিটনেস ইস্যুতে একটা বড় প্রবলেমের জায়গা হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা আসলে। কিন্তু যদি দল পান, সেখানে একটা আর্থিক বেনিফিটের ব্যাপার আছে, অবশ্যই তিনি খেলবেন। সেটা তো আর আমি বলতে পারি না যে না তিনি খেলবেন না। এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারবেন বিশ্বের অন্যতম সেরা লিগ। কিন্তু যদি নাহিদ রানাকে আইপিএলের কোনো দল না নেয়, এটা আইপিএলের দুর্ভাগ্যের জায়গা। দেখেন, নাহিদ রানার সবচাইতে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে আপনি বলতে পারেন যে গতি। হ্যাঁ, গতি, ডেফিনেটলি গতি। শুরুটা করেছিলেন তিনি শুধুমাত্র গতি দিয়েই, কিন্তু দিন দিন প্রতিনিয়ত নিজেকে উন্নতি করছেন। এবং আমি কেসি কার্টির একটা আউট দিয়ে এক্সাম্পলটা দেই এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে। কেসি কার্টি তার প্রথম টেস্ট ম্যাচে যে করিডোরটাতে আউট হয়েছিলেন, তাসকিন আহমেদ তাকে ওই করিডোরটাতে আউট করেছিলেন। নাহিদ রানাকে দেখা গেছে দ্বিতীয় টেস্টে ওই করিডোরটাতে কেসি কার্টিকে বোলিং করে যাচ্ছিলেন এবং ওইখানে তিনি উইকেটটা তুলে নিয়েছেন। তার মানে নাহিদ শুধুমাত্র পেস না, পেসের সঙ্গে সঙ্গে লাইন এবং লেন্থ এবং পার্টিকুলার প্লেয়ার অনুযায়ী প্ল্যান করে করেও বোলিং করাটা শিখছেন এবং সেটা খুব আলহামদুলিল্লাহ ভালো মতোই শিখছেন। আফগানিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচে তার ডেবিউ হয়েছিল ওয়ানডেতে। ওই দিন আমরা দেখেছি যে আসলে এক সাইড দিয়ে নাহিদ রানা আসলে কাঁপিয়ে দিচ্ছিলেন এবং এত দ্রুত গতির বল এবং সেই সঙ্গে তার লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের তাসকিন ব্যতীত বাংলাদেশের পেস বোলারদের বাউন্সার ডেলিভারিটা আসলে ওরকম ভয়ঙ্কর হয় না, কখনোই এরকম ভয়ঙ্কর হয় না। রুবেল হোসেন একটা সময় বেশ ভয়ঙ্কর বাউন্সার করতে পারতেন, কারণ ওই পেসটা রুবেল হোসেনের ছিল। কিন্তু সাম্প্রতিক সময় তাসকিন ব্যতীত ভয়ঙ্কর বাউন্সার ওইভাবে বোলারদের কাছ থেকে আসলে পাওয়া যেত না। সেই জায়গাটায় আমরা দেখতে পেয়েছি যে নাহিদ রানা যেভাবে বাউন্সার ডেলিভারি করেন, যেভাবে ইয়র্কার করার ট্রাই করেন, ইয়র্কার এখনও ওইভাবে পরিপূর্ণভাবে দেখতে পাইনি, কিন্তু বাউন্সারটা, এবং বাউন্সার যখন মারছেন এরকম 145 150 কেজে, এটা ব্যাটারের জন্য কিন্তু আসলে অনেক বেশি মাত্রায় দুর্বোধ্য হওয়ার মতো জায়গা। তবে একটা বিষয়ে বলতে হবে, সেটা হচ্ছে নাহিদ রানা 2027 বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন, কিন্তু তার ইনজুরি ম্যানেজমেন্টটাকে নিয়েও আসলে আমাদেরকে ভাবতে হবে। এবং যে কারণেই প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু নাহিদ রানা খেলেন না। এবং নাহিদ যেই ধরনের বোলার, ইনজুরি হওয়ার পসিবিলিটি কিন্তু এই ধরনের বোলারদের অনেক বেশি মাত্রায় থাকে। আমি জাস্ট একটা জায়গা আপনাদেরকে দেখাবো, সেটা ল্যাটারাল ফ্লেকশন বলা হয় ক্রিকেটের পরিভাষায়। জাস্ট একটা জায়গা খেয়াল করে দেখবেন, নাহিদ যে সময়টায় বোলিং করছেন, তার ডেলিভারি স্ট্রাইডে যখন আসছেন, খেয়াল করে দেখবেন তার হাতের থেকে আপনি যদি একটা স্ট্রেট লাইন টানেন, সেটা কিন্তু এক সরল রেখা বরাবর ফ্রন্ট লেগের সঙ্গে থাকে না, এক সরল রেখা বরাবর ফ্রন্ট লেগের সঙ্গে থাকে না। এটা একটা উল্লেখযোগ্য জায়গা যে এই বৈশিষ্ট্যটা থাকলে অনেক বোলারের ইনজুরি প্রবণ হন। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আরেকটা জায়গা সেটা হচ্ছে ডিউরিং রিলিজিংয়ের সময়টায় খেয়াল করে দেখবেন নাহিদ রানা বেঁকে যাচ্ছেন যেভাবে। হ্যাঁ, কোনো বোলারই সোজা দাঁড়িয়ে থাকা অবস্থায় রিলিজিংটা করতে পারেন না, কিন্তু নাহিদ রানা যখন বেঁকে যাচ্ছেন, যেটাকে আমরা বলি জাস্ট
অ্যাঙ্গেলটা চিন্তা করে দেখেন সেটা কিন্তু 45 ডিগ্রির নিচে। আমরা যেটাকে বলি যে যত কাছাকাছি 90 ডিগ্রির কাছাকাছি থাকা যায় এবং বর্ডার লাইনটা আমরা ধরি যে 45 ডিগ্রি, এবং 45 ডিগ্রির নিচে যদি আসলে নেমে যায় একজন বোলারের বেন্ডিংটা, সেটাকে আমরা বলি যে ল্যাটারাল ফ্লেকশন জনিত ঝামেলা ওই বোলারের আছে, এবং ওই ধরনের বোলারদের খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। এখন আপনি ন্যাচারাল জায়গাটা পরিবর্তন করতে পারবেন না। আমি বলবো না যে নাহিদ রানাকে আপনি স্ট্রেইট করার চেষ্টা করেন, না, নেভার। কিন্তু এইখানেই আসলে স্পোর্টস কনসালটেন্টের কাজের জায়গাটা, যে তাকে আপনি কতটুকু ওয়ার্কলোড দেবেন, তাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, তাকে আপনি টেক কেয়ারটা কীভাবে করবেন। এখন ওই জায়গাটা আমি এটা নিয়ে আরও একটা ভিডিও করতে চাই, হয়তো বা অদূর ভবিষ্যতে কখনো করব, যে এই ল্যাটারাল ফ্লেকশন জনিত জায়গাটা এবং এই ধরনের বোলারদের যে প্রবলেমের জায়গাটা হয়, যে ইঞ্জুরিটা অনেক বেশি মাত্রায় পেয়ে বসতে পারে, ওই জায়গা থেকে পরিহার করার জন্য আসলে কীভাবে হ্যান্ডেল করা উচিত, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। তবে দিন শেষে একটা কথাই বলতে চাই, তা হচ্ছে ডেফিনেটলি নাহিদ রানার মতো বোলার যদি আইপিএলে না খেলেন, সেটা আইপিএলেরই লস। সেটা নাহিদ রানার লসের কিছু নেই বা বাংলাদেশ ক্রিকেটের লসের কিছু নেই, কারণ হাজারও তো একটা আমাদের নাহিদ রানা, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কিছু নাই। আপনি পরিসংখ্যানই তো বলছে 1 নম্বরে মার্কুট, 2 নম্বরে আমাদের নাহিদ রানা। সো এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলার তিনি, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার্স এই মুহূর্তে, অর্থাৎ 2য় নম্বর অবস্থানে তিনি আছেন। সো আলটিমেটলি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলার যদি একটা পার্টিকুলার টুর্নামেন্টে না খেলেন, তার তো খুব বেশি কিছু যাওয়া আসার কথা না। আমার মনে হয় ওই টুর্নামেন্টের হয়তো বা একটা বাড়তি এক্স ফ্যাক্টর হতে পারতেন, এবং সেই টুর্নামেন্টেই ওই জায়গাটায় দুর্ভাগ্যজনকভাবে এই প্লেয়ারটাকে মিস করেছে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।